India is the mother of democracy. कैसी पुलिस हो आप? कैसी पुलिस हो? मार रहे हो आप लोग, कपड़े मार रहे हो आप लोग। इस देश को संभाल लेना, वरना 75 साल बाद कोई गंवार इसको धर्म के नाम पर बांट देगा। আসসালামু আলাইকুম। ইতিহাস বারবার প্রমাণ করেছে কখনো একটি গুলি বিপ্লবের জন্ম দেয়, আবার কখনো একটি অন্যায়, আবার কখনো একটি শব্দ মাত্র। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ সমাজকে রাজাকার শব্দের সাথে সাদৃশ্য করেছিল। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তখন এই রাজাকার শব্দটি আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হয়। ঠিক 2 বছর পর 2026 সালে এসে ভারতের রাজপথেও একটি শব্দ আগুনের মতো ছড়িয়ে পড়ে। শব্দটি হচ্ছে ককরোচ, বাংলায় তেলাপোকা। কিন্তু প্রশ্ন হলো, একটি শব্দ কিভাবে লাখো তরুণের প্রতিবাদের প্রতীক হয়ে উঠল? শেষ পর্যন্ত কেন সরকারের ওপর এত চাপ তৈরি হলো? কেনই বা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হলো? আজকের ভিডিওতে বহুল আলোচিত এই ককরোচ মুভমেন্ট নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। Democracy is one of our sacred and shared values. 3 মে 2026 ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষা নিট ইউজি শুরু হতে যাচ্ছিল, কিন্তু এর আগেই পরীক্ষার প্রশ্নপত্র একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করে ফাঁস করে দেয়। রাজস্থানের প্র্যাকটিস টেস্ট এবং বিভিন্ন কোচিং সেন্টারের তথ্যের সাথে মূল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গিয়েছিল। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের জোরালো অভিযোগ ওঠায় 12ই মে পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়। তখন প্রায় 22 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে থাকায় ভারত সরকার ভারত থেকে টেলিগ্রাম সম্পূর্ণরূপে ব্যান করে দেয়। এই ঘটনার ঠিক কয়েকদিন পর ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এক শুনানির সময় ভারতের সব বেকার যুবকদের ককরোচেস, বাংলায় তেলাপোকার সাথে সাদৃশ্য করেছিলেন। এই মন্তব্যকে অনেক বেকার তরুণ নিজেদের প্রতি অপমান হিসেবে দেখেন, যদিও পরে তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেন যে তার মন্তব্য সব বেকার যুবকদের উদ্দেশ্যে ছিল না, বরং ভুয়া ডিগ্রি ব্যবহারকারীদের উদ্দেশ্যে ছিল। কিন্তু ততক্ষণে ককরোচ শব্দটি আন্দোলনের অন্যতম প্রধান প্রতীকে পরিণত হয়ে যায়। এই বিতর্কের পর সামনে আসেন তরুণ কর্মী অভিজিৎ দীপকে। 2026 সালের 16ই মে তিনি ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টি সিজেপি নামে একটি প্ল্যাটফর্ম চালু করেন। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য ছিল একদমই স্পষ্ট, যাদেরকে তুচ্ছ করে তেলাপোকা বা ছোট করে দেখা হয়েছে তারা এবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে। প্রশ্নফাঁস, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ছোট উদ্যোগ ধীরে ধীরে রাজপথের বিশাল গণ আন্দোলনের রূপ নেয়। শুরুতে মাত্র 4 দিনের মধ্যে তাদের অনুসারী প্রায় 8.8 মিলিয়নে পৌঁছে যায়, যেখানে বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তখন ছিল প্রায় 8.7 মিলিয়ন অনুসারী। এরপর খুব দ্রুত সিজেপির অনুসারী বেড়ে 22 মিলিয়ন অতিক্রম করে। পরবর্তীতে অভিজিৎ দীপকে নিজেই স্বীকার করেন, যদি বিচারপতি এই তেলাপোকা মন্তব্য না করতেন তাহলে ককরোচ জনতা পার্টি বা সিজেপির জন্মই হতো না। ইতিহাসে অনেক সময় ব্যাখ্যা আসার আগেই একটি শব্দ অনেকের মনে স্থায়ী দাগ কেটে যায়। এবারও ঠিক সেটাই ঘটেছিল। পরবর্তীতে এই আন্দোলন 2 জুন দিল্লির বিভিন্ন জায়গায় বড় আকারে শুরু হয়। 6 জুন অভিজিৎ দীপকে ভারতে এসে দিল্লিতে যন্তর মন্তর নামে প্রথম বড় সমাবেশ করেন। সেখানেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। 11 জুন সিজেপি 5 দফা দাবি প্রকাশ করে, যা হলো প্রশ্নপত্র ফাঁসের দুর্ভোগের ক্ষতিপূরণ, বাধ্যতামূলক 72 ঘন্টার বিকল্প পুনর্পরীক্ষা, লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন, বিলম্বিত পরীক্ষার জন্য স্বয়ংক্রিয়ভাবে বয়সসীমা বৃদ্ধি, বাধ্যতামূলক স্বাধীন প্রযুক্তিগত নিরীক্ষা। 20 জুন দিল্লি যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদনে 21 জুন দেশ জুড়ে নতুন করে পুনরায় রিনিট পরীক্ষা আয়োজন করা হয়। কিন্তু একটি বিষয় পরিষ্কার ছিল, মূল পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থী ছিল প্রায় 22 লাখ
এবং দ্বিতীয়বার আয়োজিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেও উপস্থিত পরীক্ষার্থী ছিল প্রায় 19 লাখ, যা মূল পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থীর থেকে 9% কম। আন্দোলন থামে না, কারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার এবং দায়ীদের শাস্তির জন্য এই আন্দোলন চালিয়ে যায়। আন্দোলন যখন ধীরে ধীরে জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ছে, ঠিক তখন সামনে আসেন ভারতের পরিচিত প্রকৌশলী, শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তিনি শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে যন্তর মন্তরের স্টেজে টানা 26 দিন অনশন করেন। অনশনের 17 দিনের মাথায় সোনামের 8.2 কেজি কমে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পুরো দেশে বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়। 17 জুলাই হোম মিনিস্টার অমিত শাহ হঠাৎ করেই দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোচালকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেন। কিন্তু অবাক করা বিষয়, তিনি এপ্রিল 2027 সালে রিটায়ার্ড নিয়ে নেবেন। তার পরিবর্তে আনা হয় অনুরাগ কুমারকে, যিনি ইন্টেলিজেন্স ব্যুরো এর হেড ছিলেন। হঠাৎ এই বদলি বুঝাচ্ছিল সরকার সিজেপি এর যন্তর মন্তরের শান্তিপূর্ণ কর্মসূচি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। 18 জুলাই 2026 অভিজিৎ দীপকে পাশের কোনো একটি রেস্ট হাউসে গোসল করছিলেন। হঠাৎ করে কয়েক সংখ্যক পুলিশ এবং আরএফকে এর সদস্যরা যন্তর মন্তরের স্টেজে উঠে সাদা চাদর দিয়ে ব্লকেট করে সোনাম ওয়াংচুককে একটি অ্যাম্বুলেন্সে কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাকে একটি হসপিটালে অসুস্থ বলে ভর্তি করানো হয়। এর মানে স্পষ্ট ছিল, ভারত সরকারের এটাই প্ল্যান ছিল যে মুভমেন্টের চেহারা সরে গেলে শিক্ষার্থীদের আশা ভরসা সব ভেঙে যাবে। 19 জুলাই 2026 সন্ধ্যা 7টার দিকে দিল্লি পুলিশ বিএনএসএস এর 163 ধারা লাগিয়ে দেয়, যার অর্থ 5 জনের বেশি কোনো লোক এক জায়গায় অবস্থান করতে পারবে না। যার ফলে ওই দিন রাত্রি অভিজিৎ দীপকে যন্তর মন্তরের একটি বড় কর্মসূচি সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত করতে চেয়েছে। এই ঘোষণা পাওয়ার পর অনেক শিক্ষার্থী সেই রাত্র থেকেই প্রস্তুতি নিচ্ছিল পরের দিন সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে। 20 জুলাই 2026 ভোর থেকে স্টুডেন্টদের আটকানোর জন্য পুলিশ 10-10 ফিট উঁচু ব্যারিকেড লাগানো শুরু করে। প্রথমে 3 লেয়ারের ব্যারিকেড ছিল, পরে তা যখন কোনোভাবেই কাজ করছিল না তখন ওয়েল্ডিং করে আরো ব্যারিকেড জোড়া লাগানো হয়। এর সাথেও সরকার সংসদের আশেপাশে কয়েক জায়গাতে কমিউনিকেশন জ্যামার্স লাগিয়ে দেয়, যাতে করে লোকজন একে অপরের সাথে কথা বলতে না পারে। সেন্ট্রাল দিল্লির 150টি সাইটে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যাতে করে ভেতরের কোনো ভিডিও বা ছবি বাইরে না যায়। অনেক স্টুডেন্টরা যন্তর মন্তরের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সংসদ অধিবেশনের সামনে মেট্রোতে করে আসতে চেয়েছিল, কিন্তু সকাল 9টায় দিল্লি মেট্রো স্টেশন থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় সিকিউরিটি রিজনের কারণে 5টি মূল মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এই 5টি মেট্রো স্টেশন যন্তর মন্তরে পৌঁছানোর জন্য সহজ পথ ছিল। মেট্রো স্টেশনে তখন এত ভিড় হয়ে যায় যে লোকজন স্টেশনের ভিতরেই স্লোগান করতে শুরু করে। প্রোটেস্টরদের আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল যে 10টার ভেতরে সকল প্রকার ব্যারিকেড ভাঙা শুরু হয়ে যায়। সরকারের এই সকল বড় বড় প্ল্যান 2 ঘন্টার মধ্যে এলোমেলো হয়ে যায়, যার ফলে পুলিশ তখন তাদের আসল চেহারা দেখাতে শুরু করে। এরই মধ্যে সংসদের উদ্দেশ্যে লাখ লাখ শিক্ষার্থী মার্চ করতে শুরু করে। সংসদের সামনে পৌঁছানোর পরপরই পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে লাঠিচার্জ করা শুরু করে, যাতে করে অনেক স্টুডেন্ট আহত হয়। অবাক করার বিষয় হচ্ছে, তখন পুলিশ শুধু স্টুডেন্টদের থামানোর জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করেনি, বরং আশেপাশে দাঁড়িয়ে থাকা এবং বসে থাকা মানুষদের ওপরেও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এত কিছুর মধ্যেও অবাক করার মতো একটি ফুটেজ মুহূর্তে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় সংসদ অধিবেশনের প্রধান গেটে শুটিং পজিশনে দাঁড়িয়ে আছে কিছু সেনা সদস্য। প্রোটেস্টরদের এত ভিড় দেখে তখন নরেন্দ্র মোদী সংসদ অধিবেশন ছেড়ে লুকিয়ে পালিয়ে যান। এরই মধ্যে সেখানকার একটি পার্ককে প্রোটেস্টররা ডেমোক্রেসি পয়েন্ট ঘোষণা করে দেয়। অনেক ফুটেজে দেখা যায় পুলিশ স্টুডেন্টদের দিকে ইট পাটকেল ছুড়ছেন, অনেক মেয়েদেরকে বেধড়ক লাঠিচার্জ করে মারছেন, অনেক ডাক্তাররা যেখানে আহত স্টুডেন্টদের চিকিৎসা দিতে এসেছিল তাদেরকেও বেধড়ক মারা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এখানে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল তাদের পোশাকে কোনো নেম প্লেটই ছিল না, এবং সরকারি অনেক গাড়িবহরের নাম্বার প্লেট কস্টিপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল। দিল্লি পুলিশ যন্তর মন্তরের মেইন স্টেজে চলে যায় এবং সেখানেও স্টুডেন্টদের ওপর লাঠিচার্জ করে স্টেজটি সম্পূর্ণ ভেঙে দেয়। পরদিন সকালে সিজেপি এর চিফ স্পোকেন পারসন
সৌরভ দাসকে ডেপুটি কমিশনার অফিসে নিয়ে যাওয়া হয়। 2 ঘন্টা অপেক্ষা করার পর তার সাথে হেলথ মিনিস্টার জেপি নান্দা মাত্র 10 মিনিটের জন্য দেখা করতে আসে এবং সৌরভ দাসকে বলেন তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তিনি ব্যক্তিগতভাবে বিবেচনা করে দেখবেন। একটি বিষয় স্পষ্ট ছিল, সরকার সম্পূর্ণভাবে চেয়েছিল সিজেপি এর অনুসারে যন্তর মন্তরে যে সকল স্টুডেন্টরা প্রোটেস্ট করতে এসেছিল তাদের কোনো লিডার বা স্পোকেন পারসনই না থাকুক। তাই ধীরে ধীরে সরকার এই সকলকে তাদের কাছ থেকে সরিয়ে দেয়। সরকার যতই চেষ্টা করলো সকলকে মাটি চাপা দেওয়ার, তারা আরো বেশি উপরে উঠতে শুরু করলো। পরবর্তীতে এই আন্দোলন শুধু দিল্লিতে স্থায়ী হয়নি, এটি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। লখনৌ, এলাহাবাদ, আহমেদাবাদ, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, গোয়া, অরুণাচল প্রদেশের স্টুডেন্টরাও মার্চ করতে বেরিয়ে আসে। যে যন্তর মন্তরের স্টেজটি পুলিশ সম্পূর্ণ জোরপূর্বক ভেঙে দিয়েছিল সেই জায়গাটি সন্ধ্যা হতে হতে আবারও হাজার স্টুডেন্টরা হাজির হয়ে যায়। ভেঙে দেওয়া স্টেজকে তারা পুনরায় তৈরি করে। এরপর শুরু হয় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান, যা আর কাউকে দমিয়ে রাখতে পারেনি। একটা সময় ইন্ডিয়ানরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে রুখে দাঁড়িয়েছিল, আর আজ তারাই ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে রুখে দাঁড়িয়েছে। আন্দোলনের চাপ বাড়তেই বিরোধী দলগুলো এই বিষয়গুলো নিয়ে সংসদে কথা বলতে শুরু করলো। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ বিরোধী নেতারা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান এবং সরকারের ভূমিকার সমালোচনা করেন। 24 জুলাই 2026 ভারত সরকার এই দিন রাত্রে তাদের একটি জঘন্যতম মাস্টার প্ল্যান বাস্তবে রূপান্তর করতে চেয়েছিল, যেখানে কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায় দুমড়ে মুচড়ে যাওয়া কয়েকটি প্রাইভেট কার যন্তর মন্তরের স্টেজের পাশে এনে রাখা হয়। একটি পাথরভর্তি ট্রাকও পাশে এনে রাখা হয়। সরকারের সম্পূর্ণ উদ্দেশ্য ছিল এই প্রোটেস্টর বা স্টুডেন্টদেরকে জাতীয় পর্যায়ে একটি সন্ত্রাসী হিসাবে পরিণত করা, কিন্তু তাদের এই সম্পূর্ণ প্ল্যানকে ধূলিসাৎ করে দেয় কয়েকটি মাত্র শিক্ষার্থী। তারা সেই দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কারের উপরে সাদা কাগজে একটি স্পষ্ট বার্তা স্টুডেন্টদের জন্য লিখে রেখে চলে যান। সেই বার্তাটি ছিল, সরকার সম্পূর্ণরূপে এই আন্দোলনকে বদনাম করার জন্য কুপরিকল্পনা করছে, সবাই সাবধানে এগোবেন। এই দিন রাত্রে মোহাম্মদ জুনায়েদকে সাদা পোশাক পরিধানকারী কয়েকটি লোক প্রাইভেট কারে করে কিডন্যাপ করে নিয়ে যায়। তার অপরাধ ছিল তিনি টানা 36 দিন শিক্ষার্থীদের নিজ হাতে রান্না করে খাইয়েছেন। তার পরিবারকে নানানভাবে হুমকি ধামকি দেওয়া হয়, বিশেষ করে তার মা, বোনকে এবং স্ত্রীকে নানানভাবে লাঞ্ছনার শিকার করা হয়। অবশেষে 25 জুলাই 2026 ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন, যার ফলে সারা দেশে খুশির আমেজ ছড়িয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে। সিবিআই প্রশ্নপত্র মামলায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের নামও উঠে আসে। 29 জুলাই সিজেপি জানায়, শিক্ষার্থীদের বিরুদ্ধে যে সকল মিথ্যে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো যদি সরকার প্রত্যাহার না করে এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা যদি বাস্তবায়িত না হয়, তারা পুনরায় আবারও আন্দোলনে নেমে আসবে। বাংলাদেশে 2024 সালের আন্দোলন এবং ভারতের 2026 সালের আন্দোলনের মূল প্রেক্ষাপট কিন্তু একই। তাদের কারণ আলাদা, তাদের রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা, তাদের দাবিগুলো আলাদা, কিন্তু এই দুই দেশের তরুণ সমাজের মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে। ভারতের এই আন্দোলনের শেষ কোথায় তা শুধু সময়ই বলে দেবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।